সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বিগত কয়েকটি ক্লাসে আমরা প্রথম পত্র অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণ এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সে মোতাবেক বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করেছো। তারই ধারাবাহিকতায় আজকেও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ। এটি হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ টপিক এবং এটি আলোচনা শেষ করলেই এই অধ্যায়টা সম্পন্ন হবে। চলো আজকের টপিকে চলে যাই। ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ। তো ব্রেক ইভেন বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। দেখো তিনটা বিষয়, একটা হচ্ছে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, কেমন, তারপরে কি বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং আর কি পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। এই যে এই ব্রেক ইভেন বিশ্লেষণ থেকে আমরা কিছু বিষয় সম্পর্কে ধারণা পাই, সেগুলো দেখো। সকল পরিচালন ব্যয় উঠে আসতে কী পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করতে হবে, তারপর বিভিন্ন পরিমাণ পণ্য বিক্রয়ের সাথে কী পরিমাণ মুনাফা জড়িত, ধরো 1 লক্ষ পণ্য বিক্রয় করলে কী পরিমাণ মুনাফা হবে, বা 1,10,000 বিক্রি করলে কী পরিমাণ মুনাফা হবে, বা বিক্রয়ের পরিমাণ কমে গেলে কী পরিমাণ মুনাফা বা ক্ষতি হতে পারে, সে বিষয়গুলো জানতে পারা যায়। তারপরে কী পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় আয় মোট ব্যয়ের সমান হবে সেটি জানতে পারা যায়। এরপরে নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে হলে প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ কত হবে সেটা জানা যায়। তো নির্দিষ্ট পরিমাণ মুনাফা বলতে ধরো কোনো একটা কোম্পানি 1 কোটি টাকা মুনাফা অর্জন করতে চায়, সেক্ষেত্রে 1 কোটি টাকা মুনাফা অর্জন করতে হলে কী পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে সেটা ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। এরপরে বিক্রয়ের পরিমাণ শতকরা কত ভাগ হ্রাস পেলে কোম্পানির ক্ষতি হওয়া শুরু হবে সেটা বুঝতে পারা যায়। তোমার বিক্রয়ের পরিমাণ কী পরিমাণ কমে গেলে তোমার ক্ষতি শুরু হবে সেটা বুঝতে পারা যায়। এখন ধরো এই যে ব্রেক ইভেন বিশ্লেষণ, এটা বিশ্লেষণ করতে গেলে কিছুর বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়, কেমন। তো সেরকম দু একটা বিষয় একটু এখন আলোচনা করব। সেগুলো সম্পর্কে ধারণা না থাকলে তোমার এই ব্রেক ইভেন বিশ্লেষণ করা যায় না। শুরুতেই আসি মোট ব্যয়। এই যে মোট ব্যয়, এটাকে 2 ভাগে ভাগ করব, কেমন। একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দেখো শুরুতে স্থায়ী ব্যয়টা কি, স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। তো এটা হচ্ছে কি একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট প্রাসঙ্গিক সীমা অথবা কার্য পরিসরে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সঙ্গে যে ব্যয় পরিবর্তিত হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। এই ব্যয়টা হচ্ছে তোমার স্থির থাকবে। ধরো প্রতিষ্ঠান 1000 একক পণ্য উৎপাদন করলে যে ব্যয়টা হবে 2000 একক পণ্য উৎপাদন করলেও সে একই ব্যয় হবে, এবং 3000 একক পণ্য উৎপাদন করলেও সে একই ব্যয়টাই হবে। যে ব্যয়টা স্থির থাকবে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট প্রাসঙ্গিক সীমা বা কার্য পরিসরে যে ব্যয়টা স্থির থাকবে সেই ব্যয়টাই হচ্ছে স্থায়ী ব্যয়। যেমন কি স্থায়ী ব্যয়ের আওতায় পড়ে কি দালান কোঠার ভাড়া, কেমন, তারপরে যন্ত্রপাতি ও আসবাবপত্রের অবশ্যই, কেমন, তারপরে কি স্থায়ীভাবে নিয়োজিত ব্যবস্থাপক ও কর্মচারীদের বেতন, তারপরে কি অগ্নি বীমা প্রিমিয়াম, এসব হচ্ছে স্থায়ী ব্যয়ের উদাহরণ। এখন দেখো ব্রেক ইভেন বিশ্লেষণে তোমার বুঝতে গেলে তোমাকে একটু তোমার গ্রাফ সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। তো আমরা এই যে স্থায়ী ব্যয়, এই স্থায়ী ব্যয়কেও গ্রাফে স্থাপন করতে হয়। একটা চিত্র দেখা যাচ্ছে, তোকে গ্রাফ দেখা যাচ্ছে, এখানে দেখো এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, কেমন। এই যে দেখো এক্স অক্ষ বরাবর কি বিক্রয়ের পরিমাণ, এটা কি বিক্রয়ের পরিমাণ হচ্ছে এককে। ধরো তোমার কত একক পণ্য বিক্রয় করা হচ্ছে
সেটা হচ্ছে বা হবে, সেটা হচ্ছে 100-কে বসবে বিক্রয়ের পরিমাণ, সেটা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ বা 1000, 2000, 3000, হ্যাঁ কেমন, সেভাবে 100 বরাবর বসাতে হবে। তারপরে কি ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে বিক্রয় লব্ধ আয় ও ব্যয় টাকা, হ্যাঁ টাকায়, সেটা ওয়াই অক্ষে টাকা, হ্যাঁ বিক্রয় লব্ধ আয় ও ব্যয়, সেটা ওয়াই অক্ষ বরাবর ধরো তোমার 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা, সেভাবে ওয়াই অক্ষে বসাতে হবে। এরপরে তোমার হচ্ছে স্থায়ী ব্যয়, এটা আমরা গ্রাফে স্থানান্তর করব। স্থায়ী ব্যয় কেমন, তোমার হচ্ছে তোমার এই যে স্থায়ী ব্যয়ের তো একটা নির্দিষ্ট মান থাকবে কেমন, সেটা হতে পারে 10 লক্ষ হতে পারে বা 20 লক্ষ বা 1 কোটি বা 2 কোটি, যাই হোক না কেন কেমন, আমরা ওয়াই অক্ষ বরাবর তোমার কিছু বিন্দু মানে কিছু পয়েন্ট বিন্দু স্থাপন করব। তারপর সুবিধা মতো একটা স্কেল নির্ধারণ করে তোমার এই যে স্থায়ী ব্যয়ের পরিমাণ কত কেমন, তো স্থায়ী ব্যয় বিন্দু আমরা ওয়াই অক্ষ থেকে কি করব, একটা স্থায়ী ব্যয় বিন্দু খুঁজে বের করব কেমন। স্থায়ী ব্যয় বিন্দু ধরো স্থায়ী ব্যয়ের পরিমাণ 1 কোটি টাকা কেমন, তো ওয়াই অক্ষে 1 কোটি টাকা যে বিন্দুতে, হ্যাঁ যে বিন্দুতে আমি স্থান তোমার নির্ধারণ করলাম, সেই বিন্দু থেকে কেমন, সেই বিন্দু থেকে তোমার এক্স অক্ষ বরাবর সমান্তরাল একটি এক্স অক্ষ বরাবর সমান্তরাল রেখা টানতে হবে কেমন, এটা হবে এক্স অক্ষ থেকে সমদূরবর্তী, এই রেখাটা হবে এক্স অক্ষ থেকে সমদূরবর্তী কেমন, এই রেখাটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর, যেটা তোমার হচ্ছে আনুভূমিক যে রেখাটা অঙ্কন করা হচ্ছে তোমার হচ্ছে এটাই হচ্ছে স্থায়ী ব্যয় রেখা কেমন, এটা হচ্ছে স্থায়ী ব্যয়, এটা হচ্ছে কি তোমার হচ্ছে এক্স অক্ষ থেকে প্রত্যেকটা তোমার অংশে কি দূরত্ব সমান, তার মানে কি এই যে সমান দূরত্ব দিয়ে কি বোঝানো হচ্ছে, স্থায়ী ব্যয়ের পরিমাণ সমান। এখন পরবর্তী পৃষ্ঠায় আসো। এখন দেখো স্থায়ী ব্যয় তো আমরা আগের পৃষ্ঠায় দেখালাম, তো এখন পরিবর্তনশীল ব্যয় কেমন, মোট ব্যয়কে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কেমন। এই যে পরিবর্তনশীল ব্যয়টা কি দেখো, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে কেমন, তোমার কি উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন কি পরিবর্তনশীল ব্যয় কি হতে পারে, তোমার হচ্ছে ওই যে উৎপাদন কাজে নিয়োজিত যে কর্মচারী কেমন, উৎপাদন কাজে নিয়োজিত কর্মচারীর ব্যয়, তারপর হচ্ছে কি কাঁচামালের ব্যয় কেমন, তারপরে বিদ্যুৎ শক্তি বা জ্বালানির ব্যয়, এসব হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কেমন। তারপরে কি উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়, মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় কেমন, উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত হয়ে থাকে কেমন, তোমার হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় বাড়বে কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকবে। এটাকেও একটা গ্রাফে স্থাপন করতে হবে। দেখো আমরা এক্স অক্ষে কি বিক্রয়ের পরিমাণ কেমন, আর ওয়াই অক্ষে কি বিক্রয় লব্ধ আয় ও ব্যয় টাকায় কেমন। এখন দেখো তোমার পরিবর্তনশীল ব্যয় কি, তোমার উৎপাদনের পরিমাণ মোট পরিবর্তনশীল ব্যয় কি উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে তোমার হচ্ছে বাড়তে থাকে কেমন, বাড়তে থাকে। এখন উৎপাদন যখন শূন্য কেমন, উৎপাদন যখন শূন্য তখন কি পরিবর্তনশীল ব্যয় শূন্য কেমন, উৎপাদন যখন শূন্য তখন পরিবর্তনশীল ব্যয় শূন্য। পরিবর্তনশীল ব্যয়টা শুরু হয় কখন, উৎপাদন যখন শুরু হয় কেমন। এই যে দেখো তোমার এই যে বাঁকা রেখাটা, তোমার এই যে তোমার যে রেখাটা দেখা যাচ্ছে এখানে, দেখো এই যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা কোন জায়গা থেকে শুরু করেছি আমি, দেখো তো এটা হচ্ছে মূল বিন্দু থেকে শুরু করেছি কেমন, এই যে ও বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে কি তোমার হচ্ছে ও বিন্দুতে কি উৎপাদন শূন্য, উৎপাদন যখন শূন্য তখন হচ্ছে কি তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয় শূন্য। আর কি দেখো তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর বাম থেকে ডানে কেমন, শূন্য থেকে ডান দিকে, তোমার হচ্ছে ও থেকে ডান দিকে, বাম থেকে ডানে উৎপাদনের পরিমাণ বাড়ছে, ক্রমাগত বাড়ছে, আর সাথে সাথে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে তোমার হচ্ছে কি মোট পরিবর্তনশীল ব্যয় বাড়ছে, তার মানে কি
এই এক্স অক্ষ থেকে কি এক্স অক্ষ বরাবর ক্রমশ কি বাম থেকে ডান দিকে পরিবর্তনশীল ব্যয়রেখাটা কি ঊর্ধ্বমুখী হচ্ছে, কেমন ঊর্ধ্বমুখী হচ্ছে। এটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়রেখা, এভাবেই তোমার স্থাপন করতে হয়। এরপরে হচ্ছে দেখো মোট ব্যয়, কেমন শুরুতেই বলেছি তোমার কি মোট ব্যয়ের দুইটা ভাগ, একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন কি মোট ব্যয়টা কি হবে, এই যে তোমার মোট স্থায়ী ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়, কেমন মোট স্থায়ী ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। এরপরে দেখো এটাকেও মোট ব্যয়কেও গ্রাফে স্থাপন করতে হবে, কেমন মোট ব্যয়কেও গ্রাফে স্থাপন করতে হবে। এখন দেখো এই যে গ্রাফ তোমার এই যে এক্স অক্ষ বরাবর কি আছে দেখো বিক্রয়ের পরিমাণ, কেমন আর ওয়াই অক্ষ বরাবর কি তো বিক্রয় লব্ধ আয় ও ব্যয়, কেমন। এখন দেখো যথারীতি তোমার ওই যে স্থায়ী ব্যয় দেখানোর সময় কি দেখিয়েছি, স্থায়ী ব্যয় রেখা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল হয়, কেমন তোমার ওই স্থায়ী ব্যয় বিন্দু থেকে কি এক্স অক্ষ বরাবর সেটা কি আনুভূমিকভাবে কি রেখা টেনেছি, ওই যে তোমার স্থায়ী ব্যয় রেখাটা টেনেছি, কেমন। তারপরে এখন দেখো মোট ব্যয় রেখাটা, কেমন মোট ব্যয় রেখাটা হচ্ছে তোমার স্থায়ী ব্যয় বিন্দু থেকে শুরু হবে, কেমন স্থায়ী ব্যয় বিন্দু, হ্যাঁ যে বিন্দু থেকে তোমার স্থায়ী ব্যয় রেখাটা শুরু হয়েছে সেই বিন্দু থেকেই মোট ব্যয় রেখাটা শুরু হবে। এখন তোমার এই যে মোট ব্যয় রেখা তোমার হচ্ছে তোমার স্থায়ী ব্যয় বিন্দু যেটা, হ্যাঁ সেই বিন্দুতে কিন্তু তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয় শূন্য, কেমন পরিবর্তনশীল ব্যয় শূন্য। এখন হচ্ছে উৎপাদন যতই বাড়তে থাকবে ততই হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকবে, আর কি মোট স্থায়ী ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় দুইটার সম্মিলিত কি মোট ব্যয়টা বাড়তে থাকবে। আর যতই বাম থেকে ডান দিকে যেতে থাকবো ততই কি হবে তোমার মোট ব্যয় রেখাটা ঊর্ধ্বমুখী থাকবে, কেমন। আর দেখো এখানে দেখো সেখানে ওই যে ব্র্যাকেট চিত্রের ভিতরে ব্র্যাকেট দেখার চেষ্টা করো, এই যে ব্র্যাকেট একটা বড় ব্র্যাকেট দেখো, কেমন এই যে বড় ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে মোট ব্যয়, কেমন এই যে লম্বা একটা দাগ, এই যে লম্বা দাগ, কেমন এই যে দাগটা, কেমন এই দাগটা, এই যে বড় ব্র্যাকেট দিয়ে এটাকে নির্দেশ করা হচ্ছে মোট ব্যয়, কেমন এই যে মোট ব্যয়ে কয়টা ভাগ থাকে, মোট ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এই যে পাশে কি আছে, ডান পাশে কি দুইটা ছোট ব্র্যাকেট আছে, কেমন বাম পাশে একটা বড় ব্র্যাকেট আর ডান পাশে দুইটা ছোট ব্র্যাকেট, কেমন এই যে বড় ব্র্যাকেটকে ভাগ করে দুইটা ছোট ব্র্যাকেট পাওয়া গেছে, কেমন এই যে নিচেরটা, কেমন নিচেরটা হচ্ছে স্থায়ী ব্যয়, কেমন এই যে স্থায়ী ব্যয় এক্স অক্ষের সমান্তরাল যেটা যে ব্যয়টা এটা হচ্ছে পরিবর্তন হবে না, এটা হচ্ছে স্থায়ী ব্যয়, কেমন। উপরের যে ব্র্যাকেট উপরের যে অংশটুকু এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয়টুকু বাড়তেছে, কেমন বাড়তেছে। আর উপরের যে রেখা এটা হচ্ছে দুইটার সম্মিলিত রূপ, সেটা হচ্ছে মোট ব্যয় রেখা প্রকাশ করছে। এখন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখন দেখো এই যে ব্রেক ইভেন বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ব্রেক ইভেন বিন্দু, কেমন এই যে ব্রেক ইভেন বিন্দুটা কি তোমার যে বিন্দুতে মোট বিক্রয় লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয় তাকে ব্রেক ইভেন বিন্দু বলে। তোমার কি যে বিন্দুতে এটা একটা বিন্দু, কেমন এটা একটা বিন্দু, এতে কি হয় বিক্রয়লব্ধ আয় মোট বিক্রয়লব্ধ আয় কি হয় মোট ব্যয়ের সমান হয়, কেমন। এখন দেখো কি পরিমাণ উৎপাদন এবং বিক্রয় করলে ফার্মের পরিচালন ব্যয় উঠে আসবে তা পরিচালন ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, কেমন। এটার কিছু বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্য কি দেখো সমচ্ছেদ বিন্দুতে মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয়, ইতিমধ্যেই বলা হয়েছে। তারপর কি সুদ ও করপূর্ব মুনাফা শূন্য হয়, কেমন তো ব্রেক ইভেন পয়েন্টে তোমার লাভ শূন্য লস শূন্য, কেমন সুদ ও করপূর্ব মুনাফা শূন্য হয়, লসও শূন্য লাভও শূন্য। তারপর কি এ বিন্দুতে সকল পরিচালন ব্যয় উঠে আসে, কেমন সকল পরিচালন ব্যয় উঠে আসে। তারপরে কি বিক্রয়ের পরিমাণ ব্রেক ইভেন বিন্দুর চেয়ে বেশি হলে মুনাফা হবে, কি হবে ব্রেক ইভেন বিন্দুর চেয়ে বেশি যদি বিক্রয় হয় তাহলে কি হবে প্রতিষ্ঠানে মুনাফা হবে, এবং কি হবে ব্রেক ইভেন এবং বিক্রয়ের পরিমাণ যদি ব্রেক ইভেন বিন্দুর চেয়ে কম হয় তাহলে ক্ষতি হবে বা লস হবে, কেমন। এখন দেখো এই যে ব্রেক ইভেন বিন্দু এটা কিভাবে নির্ণয় করা যায়, কেমন
এই ব্রেক ইভেন বিন্দু নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সমীকরণ পদ্ধতি বা ইকুয়েশন মেথড, আর একটা হচ্ছে রৈখিক পদ্ধতি, কেমন, বা গ্রাফিক্যাল মেথড। এই সমীকরণ পদ্ধতি হচ্ছে কিছুক্ষণ পরে বেশ কিছু সমীকরণ তোমাদেরকে দেখাবো অঙ্ক সহ, সেখানে তোমরা দেখবা। তারপরে আর রৈখিক পদ্ধতি হচ্ছে এটা জাস্ট একটা গ্রাফ, কেমন, ওই যে গ্রাফ আঁকতে হয়, তারপরে গ্রাফ আঁকলে আমরা বুঝতে পারি কোনটা হচ্ছে তোমার ব্রেক ইভেন বিন্দু, কেমন। এই যে রৈখিক পদ্ধতি দেখো, পরিচালন ব্রেক ইভেন বিন্দুকে যখন রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে রৈখিক পদ্ধতি বলে, মানে কি গ্রাফের মাধ্যমে উপস্থাপন, কেমন। এরূপ পদ্ধতিতে মোট ব্যয়রেখা, এই যে বলো শোনো, মোট ব্যয়রেখা যে বিন্দুতে মোট বিক্রয়লব্ধ আয় রেখাকে সেট করে তাকে ব্রেক ইভেন বিন্দু বলে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, দেখো, এরূপ পদ্ধতিতে মোট ব্যয় রেখা যে বিন্দুতে মোট বিক্রয়লব্ধ আয় রেখাকে সেট করে তাকে ব্রেক ইভেন বিন্দু বলে। দেখো এই যে একটা চিত্র এখানে দেখা যাচ্ছে, এখানে ব্রেক ইভেন বিন্দু দেখানো হয়েছে, কেমন, ব্রেক ইভেন বিন্দু দেখানো হয়েছে। তোমার এই যে কথাগুলো, কেমন, যে কথাগুলো বললাম বা যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে সেই কথাগুলোর সাথে চিত্রের একটা মিল খোঁজার চেষ্টা করো, কেমন, চিত্রের মিল খোঁজার চেষ্টা করো। দেখো এখানে কি বলা হয়েছে, তোমার মোট ব্যয়রেখা তোমার কি যে বিন্দুতে বিক্রয়লব্ধ আয় রেখাকে সেট করে। এবার দেখো তোমার এই যে দেখো, এই হচ্ছে বিন্দু, কেমন, এই হচ্ছে তোমার হচ্ছে ব্রেক ইভেন বিন্দু, এই বিন্দুটা, কেমন, এই যে গাঢ় একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বিন্দুটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তারপরে কি এখানে দেখো, ওই যে তোমরা যখন স্কুলে ছিল তখন বিপ্রতীপ কোণ পড়েছিল, এখন দেখো দুইটা রেখা সেট করেছে, কেমন, এই যে দুইটা রেখা পরস্পর সেট করেছে, দুইটা রেখা পরস্পর সেট করেছে, এই ছেদবিন্দুতে কি হয়েছে তোমার তোমার হচ্ছে ব্রেক ইভেন বিন্দু বা পয়েন্ট এই যে নির্ধারিত হয়েছে, কেমন। এখন দেখো সেই দুইটা রেখা কি, দুইটা রেখা কি সংজ্ঞায় কি বলা হয়েছে, একটা হচ্ছে বিক্রয় আয়, কেমন, বিক্রয়লব্ধ আয় রেখা, এই যে বিক্রয়, এটা শূন্য থেকে মূল বিন্দু থেকে শুরু হয়েছে, কেমন, এই যে শূন্য থেকে এই রেখাটা শুরু হয়েছে ক্রমশ ঊর্ধ্বগামী, কেমন। তোমার এই যে শূন্য থেকে কেন শুরু হলো, এটা তোমার হচ্ছে বিক্রয়ের পরিমাণ যখন শূন্য, কেমন, বিক্রয় যখন শূন্য তখন হচ্ছে আয় শূন্য, কেমন, বিক্রয় যখন শূন্য আয় শূন্য, সেই জন্য এই রেখাটা শূন্য থেকে মূলবিন্দু থেকে শুরু হবে। তারপরে দেখো আরেকটা রেখা, কেমন, সেটা কোত্থেকে শুরু হয়েছে, তোমার স্থায়ী ব্যয় রেখা, কেমন, ওই যে তোমার ওয়াই অক্ষ বরাবর যে স্থায়ী ব্যয় রেখা সেই বিন্দু থেকে শুরু হয়েছে, কেমন। তোমার কি তোমার হচ্ছে তোমার বিক্রয় থাকুক না থাকুক, কোনো একটা প্রতিষ্ঠানের বিক্রয় থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে কী হয়, কিছু ব্যয় থাকবেই, কেমন, উৎপাদন না থাকলেও বিক্রয় না থাকলেও তোমার এই যে স্থায়ী ব্যয়টুকু কিন্তু থাকবে, কেমন। সেজন্য তোমার এই যে তোমার মোট ব্যয় রেখা ওই যে স্থায়ী ব্যয় বিন্দু যেটা সেখান থেকে শুরু হয়েছে, কেমন। এবার কি এই দুইটা রেখা পরস্পর ছেদ করলো, ছেদবিন্দুতে ব্রেক ইভেন পয়েন্ট, এই যে দেখো, এই যে ব্রেক ইভেন পয়েন্টের বাম পাশে, কেমন, এই যে বাম পাশে, এই বাম পাশে তোমার এই যে দুইটি রেখা, হ্যাঁ, এই দুইটি রেখার মাঝখানের যে অংশটুকু, কেমন, এটা হচ্ছে ক্ষতি অঞ্চল, এটা হচ্ছে ক্ষতি, কি পরিমাণ, প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে বিক্রয় যত এই যে তার এই যে স্থানটা বরাবরই বাড়ছে, যত ডান থেকে যতই বাম দিকে যাওয়া হচ্ছে এই স্পেসটা বড় হচ্ছে, তার মানে কি বিক্রয় যতই কমছে তোমার ক্ষতির পরিমাণ ততই বাড়ছে, বিক্রয় যতই কমছে তোমার ক্ষতির পরিমাণ ততই বাড়ছে। আবার যতই বাম থেকে ডান দিকে যাওয়া হচ্ছে কি এই স্পেসটা সংকীর্ণ হচ্ছে, সরু হচ্ছে, ছোট হচ্ছে, এই স্পেসটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি বিক্রয় যতই বাড়ছে ক্ষতি ততই কমছে, কেমন, বিক্রয় যতই বাড়ছে ক্ষতি ততই কমছে, কেমন। এক পর্যায়ে কি যেখানে ছেদ করলো সেই পর্যায়ে এসে কি তোমার ক্ষতি শূন্য, লাভও শূন্য। এরপরে কি এরপরেও যদি তুমি বাম থেকে ডান দিকে যেতে থাকো তার মানে কি বিক্রয় আরও বাড়ছে, বিক্রয় আরও বাড়ছে, এর মানে কি বিক্রয় যতই বাড়বে ব্রেক ইভেন পয়েন্টের পরে কি বিক্রয় যতই বাড়বে তোমার মুনাফার পরিমাণ ততই বাড়বে, কেমন। এই যে দেখো, এই যে তোমার দুইটা দাগের মাঝখানের স্পেস, তোমার বাম থেকে যতই ডানে যাচ্ছ ততই এটা কি স্পেসটা বড় হয়ে যাচ্ছে, তার মানে কি বিক্রয় বেড়ে যাচ্ছে সাথে সাথে মুনাফা বেড়ে যাচ্ছে, কেমন। তার মানে এই যে ব্রেক ইভেন তোমার পয়েন্টের এই চিত্র থেকে কি ব্রেক ইভেন বিশ্লেষণের এই গ্রাফ থেকে আমরা তোমার হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা কী পরিমাণ লাভ হচ্ছে, কী পরিমাণ
ক্ষতি হচ্ছে, কী পরিমাণ পণ্য বিক্রয় করলে কী পরিমাণ লাভ, কী পরিমাণ ক্ষতি হয়, সেটা সহজে বোঝা যায়। এখন পরবর্তী অংশে আসো। এখন দেখো, ব্রেক ইভেন বিশ্লেষণ সম্পর্কিত যা দেখালাম সে সম্পৃক্ত কিছু অঙ্কে যাবো। তাছাড়া আর যেটা বলেছি তোমার সমীকরণ পদ্ধতি, কেমন ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু নির্ণয়ের যে সমীকরণ পদ্ধতি, সেই সমীকরণ পদ্ধতি এখন এই যে সরাসরি তোমার অঙ্কের মধ্য দিয়ে পেয়ে যাব, কেমন। আর এক্ষেত্রে তোমার আরও বেশ কিছু বিষয়, কেমন অনেকগুলো কিছু বিষয় জানতে হবে। সেগুলো যদি আমরা অঙ্কের মাধ্যমে শিখি তাহলে তোমরা আর কি ভালো বুঝতে পারবে, কেমন। আর এগুলো আসলে কি পরীক্ষায় অঙ্কটাই আসে, কেমন পরীক্ষায় অঙ্কটা আসবে আর চিত্র, কেমন ওই যে একটা গ্রাফ দেখিয়েছি সেই সামনে আবার ওই আরও গ্রাফ দেখাবো, গ্রাফ আসবে পরীক্ষায়, এবং কি অঙ্ক, যে অঙ্কগুলো এখন দেখাবো এই অঙ্কগুলো এই ধরনেরই অঙ্ক পরীক্ষায় আসবে, কেমন। দেখো একটা অঙ্ক দেখা যাচ্ছে স্ক্রিনে। আমি প্রশ্নটা দেখছি আগে। সুরমা পোস্টার্স একটি ক্ষুদ্র পোস্টার খুচরা বিক্রেতা, যার স্থির পরিচালন ব্যয় 3000 টাকা, কেমন একটি প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের কি স্থির পরিচালন ব্যয় হচ্ছে 3000 টাকা, কেমন মানে স্থির ব্যয়, স্থায়ী ব্যয় আর কি, স্থায়ী ব্যয় 3000 টাকা। তারপরে কি ওই প্রতিষ্ঠানের কি পণ্যের প্রতি এককের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, কেমন। এরপরে কি প্রতি একক পরিবর্তনশীল পরিচালন ব্যয় সেটা 3 টাকা, কেমন। এরপরে কি করতে হবে, ওই পরিচালন ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করব, পরিচালন ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে হবে। দেখো এই যে আমি সমীকরণ পদ্ধতি বলেছিলাম, সমীকরণের মধ্য দিয়ে বের করতে হবে, এটাই হচ্ছে একটা সমীকরণ। এই সংক্রান্ত আরও অনেকগুলো সমীকরণ আছে, সেগুলো ধারাবাহিকভাবে দেখব। দেখো পরিচালন ব্রেক ইভেন বিন্দু কীভাবে বের করতে হবে, এটা কি উপরে স্থির ব্যয়, কেমন, তো নিচে কি প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, কেমন। কি স্থির ব্যয় কত দেওয়া ছিল প্রশ্নে, 3000 টাকা, কেমন। আর নিচে কি, আর প্রতি একক বিক্রয় মূল্য কত দেওয়া ছিল তোমার 5 টাকা, কেমন এই যে 5 টাকা। তারপরে কি তোমার প্রতি একক পরিবর্তনশীল ব্যয় কত দেওয়া ছিল 3 টাকা, কেমন 3 টাকা। এখন এই যে সূত্রে মান বসানো হলো 3000 বাই নিচে কি 5 বিয়োগ 3, কেমন, তার মানে কি 3000 বিয়োগ 2 সমান 1500 একক, কেমন। তার মানে কি ব্রেক ইভেন পয়েন্ট কি তোমার কি 1500 একক, এটার অপর নাম কি সমচ্ছেদ বিন্দু বলে, ব্রেক ইভেন বিন্দুকে সমচ্ছেদ বিন্দু বলে, ব্রেক ইভেন পয়েন্ট বলে, কেমন। অথবা সমচ্ছেদ বিক্রয় একক, তার মানে কি বোঝা যায়, এই যে 1500 একক পণ্য বিক্রয় করলে তোমার লাভ শূন্য লস শূন্য, কেমন। প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে, উক্ত প্রতিষ্ঠানকে সুরমা পোস্টার্স লিমিটেডকে টিকে থাকতে হলে কি করতে হবে, কমপক্ষে 1500 একক পণ্য বা পোস্টার 1500 একক পোস্টার বিক্রয় করতে হবে, কেমন। এখন এটা ঠিক আছে কি না আমরা একটু অন্যভাবে একটু চেক করে দেখবো। এই যে 1500 একক বের করলাম, কেমন এটা কি আসলে ঠিক আছে কিনা একটু অন্যভাবে চেক করে দেখি, শুদ্ধি পরীক্ষা। দেখলো ওই যে দেখো বিক্রয়লব্ধ আয়, কেমন বিক্রয়লব্ধ আয়, তার মানে এখন কত এককের কথা বললাম 1500 একক। এখন 1500 একক বিক্রয় করলে কত টাকা পাওয়া যাবে, দেখো 1500 গুণ 5 টাকা, কেমন কত হবে 7500 টাকা, কেমন। এক্ষেত্রে এই যে এখান থেকে তোমার পরিবর্তনশীল ব্যয়টা বাদ দেবো, কেমন এই যে বিয়োগ কি পরিবর্তনশীল ব্যয়। এখন কি পরিবর্তনশীল ব্যয় এককের জন্য কত 3 টাকা, প্রতি এককের জন্য 3 টাকা। তারপরে কি মোট কত একক 1500 একক বা 1500 একক, গুণ করলে কত হয় 1500 গুণ 3 সমান কি 4500, কেমন এটা বিয়োগ করতে হবে, কেমন। তারপরে কি এই যে তোমাদেরকে মনে রাখতে হবে তোমার বিক্রয় থেকে তোমার বিক্রয়লব্ধ আয়, কেমন বিক্রয় থেকে তোমার পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা পাওয়া যাবে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, কেমন কন্ট্রিবিউশন মার্জিন। এখন যে ছকটা দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের এই ছকটাও মুখস্থ রাখতে হবে, অনেক সময় এই ছক ব্যবহার করেও তোমার হয়তো সমাধান করতে হতে পারে, কেমন এই ছকটাও মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ধারাবাহিকভাবে এখানে ছকটা দেওয়া আছে, কার পরে কী আসে সেভাবে।
তো কি কন্ট্রিবিউশন মার্জিন কত পাওয়া গেল 3000। কেমন? এখন এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বিয়োগ দিতে হবে? স্থির ব্যয়টা বাদ দিতে হবে। কেমন? স্থির ব্যয়টা বাদ দিতে হবে। স্থির পরিচালন ব্যয় কত দেওয়া ছিল? 3000। কেমন? তারপরে কি এখন এই যে বাদ দেওয়ার পরে কি পাবো? শূন্য। এই শূন্যটা আসলে কি? এটা সুদ ও কর পূর্ব মুনাফা বা পরিচালন মুনাফা কি শূন্য। তার মানে কি তোমার তার মানে কি শূন্য বলতে কি এখানে বলতে তোমার লাভ শূন্য, লস শূন্য, লসও শূন্য, লাভও শূন্য, মানে সুদ ও কর পূর্ব মুনাফা শূন্য। তার মানে কি তোমার হচ্ছে এক্ষেত্রে কি তার মানে ওই যে 1500 একক বিক্রয় করলে তোমার লাভ লস শূন্য হয়, সেটা প্রমাণিত হচ্ছে। তার মানে কি যেটা আমরা সমীকরণে বের করেছি সেটা সঠিক। কেমন? সেটা সঠিক, নির্ভুল। এখন একটু বাড়তি একটু কাজ করব। কেমন? দেখো এই যে এককে বের করলাম, এতক্ষণ ধরে কি করলাম? তোমার একটা সমীকরণ ব্যবহার করে তোমার ব্রেক ইভেন পয়েন্ট কি এককে বের করলাম। এখন টাকায় বের করব। কত টাকার বিক্রয় করলে সেটা ব্রেক ইভেন বিক্রয় হবে। কেমন? কত টাকার পণ্য বিক্রয় করলে সেটা ব্রেক ইভেন বিক্রয় হবে। দেখো সেটা টাকায়, ব্রেক ইভেন কিন্তু টাকায়। কেমন? এটা কি সূত্র? কি উপরে থাকবে স্থির ব্যয়, কেমন, নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। দেখো এই যে তুমি স্থির ব্যয় উপরে, নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটাকেও আরেকটু ভাঙাতে হবে। কেমন? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এটা কিভাবে আসে? এটা হচ্ছে কি এই যে একক বিক্রয় মূল্য বিয়োগ একক পরিবর্তনশীল ব্যয় ভাগ একক বিক্রয় মূল্য। কেমন? এই পুরোটাকে বলে তোমার একক বিক্রয় মূল্য বিয়োগ একক পরিবর্তনশীল ব্যয় ভাগ একক বিক্রয় মূল্য। এই পুরোটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন এই সম্প্রসারিত এই সূত্রে মান বসাতে হবে। কেমন? উপরে কি স্থির ব্যয়, কেমন, কত? 3000। কেমন? তারপরে একক বিক্রয় মূল্য 5 টাকা বিয়োগ একক পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, নিচে কি ভাগ একক বিক্রয় মূল্য 5 টাকা। তারপরে নিচে 5 বিয়োগ 3/5, এটার একটা আনসার 0.4। কেমন? তারপর কি তোমার 3000কে 0.4 দিয়ে ভাগ করলে 7500 টাকা। কেমন? তার মানে কি তোমার টাকায় ওই যে উপরে ইতিমধ্যে ওই যে শুদ্ধি পরীক্ষায় 7500 টাকা পেয়েছিলাম। কেমন? তার মানে কি তোমার ব্রেক ইভেন বিন্দু টাকায় কত? 7500 টাকা। তার মানে কি ব্রেক ইভেন অর্জন করতে হলে কি 7500 টাকার পণ্য বিক্রয় করতে হবে। এখন আরও একটি বাড়তি বিষয় জানার চেষ্টা করব আমরা। কেমন? এরপরে আমরা জানার চেষ্টা করব হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে হলে মানে কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে সেটা কিভাবে বের করা যায়। কেমন? সেটা বের করতে হলে ধরো এক্ষেত্রে আমরা 2000 টাকা মুনাফা করতে হলে আমরা এখন 2000 টাকা মুনাফা করতে চাই। কেমন? 2000 টাকা মুনাফা করতে হলে কি পরিমাণ পণ্য, এই যে প্রদত্ত উদ্দীপকের প্রেক্ষিতে তোমার কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে। কেমন? সূত্রটা হচ্ছে কি প্রয়োজনীয় বিক্রয় একক সমান কি স্থির ব্যয়, ওই যে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, সাথে কি যোগ মুনাফা, কাঙ্ক্ষিত মুনাফা। কেমন? তারপরে কি নিচে ভাগ প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। কেমন? এখন দেখো উপরে এই যে এখন আমরা সূত্রে মান বসাবো। স্থির ব্যয় কত? 3000। কেমন? তারপরে কি কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে 2000। কেমন? 3000 যোগ 2000, আর নিচে কি একক বিক্রয় মূল্য কত? 5 টাকা, আর কি একক পরিবর্তনশীল ব্যয় 3 টাকা বিয়োগ করা হলো। এখন ক্যালকুলেশন করলে এই যে উপরে 3000 যোগ 2000 5000, আর নিচে থাকবে 5 থেকে 3 গেলে 2। কেমন? তোমার 5000কে 2 দিয়ে ভাগ করলে 2500 একক। তার মানে কি বোঝা যায়? 2000 টাকা মুনাফা করতে হলে কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে? 2500 একক পণ্য বিক্রয় করতে পারলে তোমার কি হবে? 2000 টাকা মুনাফা অর্জন করা যাবে। এখন এটা যে বের করলাম, কেমন, এটাও একটু শুদ্ধি পরীক্ষা করা যায়। কেমন? ঠিক আছে কি না চেক করে দেখি। কেমন? আবার আগের মতোই শুদ্ধি পরীক্ষা, তোমার কি বিক্রয় লব্ধ আয়। কেমন? কি কত একক? এবার 2500 একক গুণ কি প্রতি এককের বিক্রয় মূল্য 5 টাকা, কত হবে? 12500 টাকা। কেমন? বিক্রয় কত? 12500 টাকা। কি করতে হবে? আগের নিয়মে বাদ দেবো কি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করব। কেমন? এক্ষেত্রে কত একক? 2500 একক গুণ কত? 3। তার মানে কি পরিবর্তনশীল ব্যয় কত? 7500 টাকা। কেমন? এরপরে বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 5000 টাকা। সেটা কি
সেটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন, কেমন, কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে কি, কন্ট্রিবিউশন মার্জিন থেকে তোমাকে বাদ দিতে হয় হচ্ছে স্থির পরিচালন ব্যয় বা স্থায়ী ব্যয়। স্থির পরিচালন ব্যয় কত, সেটা হচ্ছে 3000 টাকা, কেমন, সেটা বাদ দেওয়ার পরে কি থাকতেছে 2000, সেটা কি সুদ ও করপূর্ব মুনাফা বা পরিচালন মুনাফা। তার মানে কি 2000 টাকা পাওয়া যাচ্ছে। তার মানে কি সমীকরণ ব্যবহার করে যেটা দেখলাম সেটা কি ঠিক আছে, কোনো ভুল নেই। হ্যাঁ, এখন পরবর্তী পৃষ্ঠায় আসো। তোমরা স্ক্রিনে দেখো, এর পূর্বের শিটে তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ কি এককে, কেমন, এককে। এখন দেখো টাকায় নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে হলে কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, সেটা হচ্ছে এই যে সূত্র এখন তোমরা শুরুতে দেখতে পাচ্ছ সেই সূত্র দিয়ে বের করতে হবে, কেমন। দেখো, প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ টাকায়, কেমন, সমান কি স্থির ব্যয় প্লাস মুনাফা, স্থির ব্যয় প্লাস মুনাফা, কেমন, ভাগ কি, ভাগ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এটা কি আগে পূর্ববর্তী পৃষ্ঠায় কি বলেছিলাম, এক্ষেত্রে কি থাকে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিভাবে বের করতে হয়, তোমার হচ্ছে একক বিক্রয় মূল্য মাইনাস একক পরিবর্তনশীল ব্যয় ভাগ কি একক বিক্রয় মূল্য, কেমন। এখন দেখো মান বসিয়েছে, কেমন, তোমার কি এই যে দেখো স্থির ব্যয় 3000 কি যোগ কাঙ্ক্ষিত মুনাফা কত 2000, কেমন। তারপরে কি তোমার ওই যে কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাতের, এটা এখানে ভেঙে দেখানো হয় নাই কিন্তু মুখে মুখে বলে দিয়েছি, কেমন। একক বিক্রয় মূল্য 5 টাকা বিয়োগ একক পরিবর্তনশীল ব্যয় 3 টাকা ভাগ কি একক বিক্রয় মূল্য 5 টাকা, কেমন। তো এই পুরোটা ক্যালকুলেশন করলে কি আসবে তোমার 12,500 টাকা, কেমন। তার মানে কি তোমার 2000 টাকা, এটা দ্বারা কি বোঝা যায়, 2000 টাকা মুনাফা করতে চাইলে কত টাকার 12,500 টাকার পণ্য বিক্রয় করতে হবে। এখন এই যে দেখো, এই যে টার্মটা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কেমন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ব্যবহার করে আরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেরকম দু একটা তোমরা এখন দেখো, কেমন। দেখো এই যে পরিচালন মুনাফা, কেমন, এটাও আমরা বের করতে পারি এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ব্যবহার করে। সমান কি পরিচালন মুনাফা সমান এই যে দেখো বিক্রয়ের পরিমাণ, কেমন, বিক্রয়ের পরিমাণ গুণ, হ্যাঁ, গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তারপর কি মাইনাস স্থির ব্যয়, কেমন, মাইনাস স্থির ব্যয়। এখন তোমার এই যে তোমার এখন এই যে সর্বশেষ যেটা আমরা সমাধান করলাম, কেমন, সর্বশেষ তোমার যেটা সমাধান করলাম সেখানে কি তোমরা প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ টাকায় কত পাওয়া গেছে, 12,500 টাকা পাওয়া গেছে, কেমন। সেই 12,500 টাকা বসালাম, 12,500, কেমন। এর সাথে গুণ হবে কি তোমার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, সেটা কত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এই যে 5 বিয়োগ 3 ভাগ 5, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় হচ্ছে 0.4, কেমন, 0.4 পাওয়া যাবে, কেমন। তারপরে বিয়োগ করতে হবে কি স্থির ব্যয়টা বিয়োগ করতে হবে। এই যে তার মানে কি তোমার এই যে 12,500কে 0.4 দিয়ে গুণ করলে হয় 5,000, তারপরে কি তোমার এই যে বিয়োগ 3,000 করলে তারপর আনসার কত হয় তোমার 2,000 টাকা, কেমন। তার মানে কি মুনাফা কত হচ্ছে 2,000 টাকা মুনাফা। তার মানে কি এই যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ব্যবহার করে এই সূত্রের মাধ্যমে কি পরিমাণ মুনাফা প্রতিষ্ঠানে হচ্ছে সেটা বোঝা যায়, কেমন। তারপরে দেখো আরেকটা বিষয় জানা যায়, সেটা কি একক বিক্রয় মূল্য, কেমন। একক বিক্রয় মূল্য জানতে হলে কি করতে হবে, সমান কি উপরে পরিবর্তনশীল ব্যয় ভাগ কি 1 বিয়োগ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কেমন। তো পরিবর্তনশীল ব্যয় কত এই অঙ্কের ক্ষেত্রে 3 টাকা, কেমন, উপরে 3 টাকা, তারপরে কি নিচে কি 1 বিয়োগ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত হবে 0.4, কীভাবে 5 থেকে 3 বিয়োগ করে আবার 5 দিয়ে ভাগ করলে সেটা কি 0.4 হবে। তো এটা ক্যালকুলেশন করলে কত হয় তোমার তোমার হচ্ছে ওই যে 3কে ভাগ হবে কত 0.6 দিয়ে ভাগ হবে, তার মানে সেটা কত হয় 5 টাকা, কেমন। তার মানে কি এই অঙ্কে কত দেওয়া ছিল
একক বিক্রয় মূল্য 5 টাকা দেওয়া ছিল, কেমন, তার মানে সেটা এসে গেছে। হ্যাঁ, তার মানে সেটা বুঝতে পারছি যে একক বিক্রয় মূল্য এই যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ব্যবহার করে বের করা যায়। এরপরে কি আরেকটা বের করবো, সেটা একক পরিবর্তনশীল ব্যয়, কেমন, একক পরিবর্তনশীল ব্যয় সেটাও বের করা যায়, কেমন। সেটা কিভাবে দেখো, একক পরিবর্তনশীল ব্যয় সমান বিক্রয় মূল্য ইন্টু কি 1 মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। দেখো বিক্রয় মূল্য কত, 5 টাকা দেয়া আছে, কেমন, ইন্টু কি 1 মাইনাস কি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত 0.4। তো কী হয় ক্যালকুলেশন করলে তোমার ওই যে 1 মাইনাস 0.4 মানে 1 বিয়োগ 0.4 সমান কি 0.6, 5কে 0.6 দিয়ে গুণ করলে কত হয় 3 টাকা, 3 টাকা। এখন এ সংক্রান্ত আরও কিছু প্র্যাকটিস তোমাদের করতে হবে। আমি আজকে তো অনেক সময় হয়ে গেল, এই জন্য আমি আর বাড়াতে চাচ্ছি না। সামনের ক্লাসে আরও কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে যা করালাম এটুকু তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আগে যা করিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই রাখি, সবাইকে ধন্যবাদ।